বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে পাবলিক পার্লামেন্টে মনির হোসেন খারিজি। মিজানুর রহমান সবুজ কিছুটা আঙুল তুলছিলেন এবং আঙুল তো এবার পুরো বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচগুলোতে তোলা হয়েছে রেফারিং এর ভূমিকা নিয়ে। এই জায়গাটা একটু বলবেন, এবং আসলেই কি আর্জেন্টিনা কমিটির দল নাকি? কমিটির দল কিনা জানি না, তবে একটা জিনিস হচ্ছে কি, আসলে 48টা দল খেলেছে, তার মধ্যে শুধুমাত্র আর্জেন্টিনাকে নিয়ে যখন প্রশ্নটা উঠেছে তখন হয় দুইটা জিনিস, হয় আর্জেন্টিনা এত ভালো খেলেছে সবাই ঈর্ষান্বিত, অথবা আসলে ঘটনা সত্যি। আমরা যদি দেখি এইটা কিন্তু কিছুটা দেখাই যায়। আপনার মিশরের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে এটা অনেক বেশি ফাউল, একটা গোল বাতিল হলো, আবার অপরপক্ষে আর্জেন্টিনার গোলটা ধরা হলো না। মেসির কিছু ইনসিডেন্ট আছে যেগুলোকে নিয়ে বলা হয়, যেমন প্রথম ম্যাচেই লাল কার্ডের একটা ইস্যু ছিল, দেওয়া হয়নি। মিশরের বিপক্ষে আবার ওই ম্যাচটায় দেখলাম যে মিশরকে ফাউল করেছে কম, কিন্তু তারা হলুদ কার্ড পেয়েছে। আর্জেন্টিনা 13টা ফাউল করেও কোনো ইয়ে পায়নি। এইগুলো কিছু তো আছেই, কিন্তু আলটিমেটলি আমি যেটুকু মনে করি আসলে ফুটবল না, যে কোনো খেলাই আসলে বড় দলগুলো একটা মানসিকভাবে কিন্তু একটা ফেভার পেয়ে থাকে। একটা বড় প্লেয়ার, একটা বড় রেফারিদের একটা মানে সাবকনসিয়াসলি একটা সাপোর্ট দেয়, সেই সাপোর্টটা পেয়েছে আর্জেন্টিনা এবং ভালোই পেয়েছে। শুধু কি আর্জেন্টিনাই পায়? এটা আর্জেন্টিনা পেয়েছে, এটা আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা বড় দল হিসেবেই পেয়েছে। আর্জেন্টিনা যেহেতু বড় দল, সেই মানে ওই হিসাবে ধরতে পারেন যে আর্জেন্টিনা আসলে বড় দল হয়েছে দেখেই পেয়েছে। ওইটাও একটা যোগ্যতা, আপনি বড় দল হবেন, বড় দল হয়ে। আজকে ফাইনালে যিনি রেফারি স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ, তার তো মানে ব্যাকগ্রাউন্ডটা চমৎকার নাকি? আর্জেন্টিনা কিনে নেওয়ার বিষয় না, রেফারিদের বিষয়টা হচ্ছে কি, রেফারিদের মাঠে পরিচালনা করেনি, কিন্তু এই গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত যেটা একটা বড় প্রভাবক সেটা হচ্ছে ভিএআর। ভিএআর আপনার কোন জায়গায় সাপোর্ট দিবেন, কোন জায়গায় মানে তারা নাক গলাবে আর কোন জায়গায় গলাবে না, এইটা একটু মানে পার্থক্য করে দিচ্ছে। যেমন ইংল্যান্ডের যে ম্যাচটা আমরা আর্জেন্টিনার দেখলাম, শেষ মুহূর্তে দ্বিতীয় গোল যেটা হয়েছে সেইখানে কিন্তু মেসি একটা ফাউল করেছিল ডি বক্সের ভিতরে। ওটা অ্যাকচুয়ালি অন্য সময় হয়তো ধরতো না, কিন্তু এটা যখন আর্জেন্টিনার ক্ষেত্রে ঘটে তখন কিন্তু চোখে পড়ে, কারণ বারে বারে ঘটছে জিনিসটা। মিজানুর রহমান সবুজ, ঈর্ষান্বিত না ঘটনা সত্যি? অবশ্যই এর সত্যতা আছে ভাই, তো কিছুটা ঈর্ষান্বিত না? না না না, মানে দেখেন আমাদের তো অসংখ্য বন্ধু বান্ধব আছে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে, তাদের প্রতি তো আমাদের একটা সিম্প্যাথি বলেন এমপ্যাথি বলেন আছে। কিন্তু আর্জেন্টিনার আপনি লাস্ট যে 4টা ম্যাচই দেখেন, পর্যায়ে একদম শেষ মোমেন্টে এসে তারা মানে কি একটা জাদুর বলে, মানে কখনো পেনাল্টি না হলে তারা জিততে পারে না। শক্তি। হ্যাঁ ভাই, তো বললেনই যে বিশ্বকাপের মতো মঞ্চে যদি একটা বড় দল একটু ফেভার পায়, এটাই কিন্তু অনেক দূরে এগিয়ে দেয়। সো ওই বেনিফিটটাই তো কাজে দিয়েছে আর্জেন্টিনাকে, তাই না? আর্জেন্টিনা নিশ্চয়ই অনেক ভালো দল, কিন্তু ভালো দলের সাথে যদি আপনি আরেকটু ফেভার দেন তাহলে তো সেটা কাজ হয়ে যাচ্ছে। এই করে করেই তো তারা, আপনি এখন গুগল করে দেখেন, চোরের দল সার্চ দেন, কাদেরকে দেখায়? ওনাদেরকে দেখায়। কি ভাই, সত্য না মিথ্যা? আপনারা তো এটা বলেই যাবেন, আপনাদের কাজ হচ্ছে যে যে আমরা নিজেদের ঢোল পারি না বিটে দেন, আরেকজন ঢোল আছে, সেটা আমরা কিভাবে মানে ভাঙতে পারি সে চেষ্টা করতেছে। না, লাস্ট ম্যাচটা কি আপনারা ফুটবল খেলতে মানে লাত্তি মারামারি কি কি করলেন? পুরো আধা ঘন্টা কুস্তি, ব্রাহ্মণবাড়িয়া, জাস্ট লাইক ব্রাহ্মণবাড়িয়া তো বেশ মারামারি হয়েছে। হ্যাঁ, মারামারি তো করলেন। আমরা ব্রাজিল ফেয়ার প্লে খেলি, পারলে খেলি, নাহলে আস্তে করে নিচের দিক থেকে বাদ পড়ে যায়। এইবার কি ব্রাহ্মণবাড়িয়ার নামটা কম আসছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া আমেরিকা চলে গেছে, মানে আর্জেন্টিনার জার্সি পরে চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া গেছে যে ব্রাজিল, আর ওনার বাড়িতে বরিশাল, তো ব্রাজিলের সাথে বরিশাল এটা নামে দিলে টান আর কি, ওনার অবস্থা সেরকম না। ঠিক আছে, বি ফর বাংলাদেশ, বি ফর বরিশাল, বি ফর ব্রাজিল, এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনার নামে দিলে টান আর কি। বি ফর বেস্টি, বি ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। মানিক মাহমুদ, এই যে কমিটির দল শুনতে কেমন লাগে আসলে? শোনেন, যখন ব্রাজিল আগে ওয়ার্ল্ড কাপ জিততো তখন ব্রাজিলের ফিফা তখন বল তারা হচ্ছে কমিটির টিম, ঠিক আছে। এখন আর্জেন্টিনা জিততেছে, আর্জেন্টিনা বল কমিটির টিম, ঠিক আছে। এটা এক শ্রেণীর লোক থাকে যারা আর কি নিজেরা পারে না, কিন্তু অন্যের পারাটাকে নিজের টেনে নামাইতেছে, ঠিক আছে। মানে যে তারা কোন 2002 সালে ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, এরপর তো ভুলে গেছে যে ওয়ার্ল্ড কাপ বলে একটা কাপ। আপনারা 36 বছর পর কাপ পাইছিলেন, কিপ ইন মাইন্ড। শোনেন, এখন রানিং আমরা আছি, বর্তমানে সবাই দেখে, অতীত কিন্তু অনেকেই খেয়াল থাকে না। তো এখন ভুলে যাওয়া কিন্তু ভালো কাজ না। আমি বলে যে এই যে মেসি 39 বছর বয়সেও এখন সে যে টকবগে, তার যে দুরন্ত, আপনি যদি বলেন পেলে বলেন, এবং আমি যদি বলি ম্যারাডোনার কথা বলি, ঠিক আছে, তারাও
37 বছরের মধ্যে তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু মেসি এখনো জ্বলন্ত, এখনো খেলতেছে। এখন বলা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ তার জন্য শেষ ওয়ার্ল্ড কাপ, কিন্তু কেউ কেউ বলতেছে না পরবর্তী ওয়ার্ল্ড কাপে মেসি আবার খেলবে, কারণ এই ব্যাপারটা তার মানে কি, তার মধ্যে এখনো বয়স একটা সংখ্যা মাত্র। না তো সংখ্যা সে মাত্র খেলছে এটা আর একটা কি। বিষয়। আরেকটা বিষয়, ফিফাও তো তার মানে নিজের স্বজনদেরকে তো সবাই চায় টিকে রাখবে, ধরে রাখবে। এখন 4 বছর পরে অপরেন্ট টিমে যদি কেউ না থাকে কি করবে? ওই যে ওনাদের নেইমার, ঠিক আছে, খেলে কম, হাসপাতাল থাকে বেশি, তাহলে কি করবে বলেন? জি, মানে এই আলোচনায় ফিরছে। আমরা জানি যে বিশ্বকাপের উন্মাদনতা আমাদেরও সব শ্রেণী পেশার মানুষকে নাড়া দিয়েছে। সেই জায়গায় রাজনীতিবিদ বলি, যারা সেলিব্রিটি, তারা আসলে এবার বিশ্বকাপ নিয়ে কি ভাবছিল একটু দেখে আসি আমাদের বাংলা ভিশনের পর্দায়। ফাইনালে তো দুই দলই সমান সমান, তো আমি চাই একটা নতুন দল এবার জিতুক। স্পেন, তারা ভালো খেলে এসেছে, তাদের রক্ষণভাগ অত্যন্ত সুদৃঢ়, আর ইয়ামালের মতো দুর্ধর্ষ ভবিষ্যতের একজন তারকা, সে আরও অনেক নাম করবে, মেসির কাছাকাছি যেতে পারবে আশা করি। মেসি তো অন্য গ্রহের খেলোয়াড়, মেসির সাথে কারো তুলনা হয় না। দিন শেষে কিন্তু আমি যেটি চাই যে আমাদের ফুটবলের জয় হোক, এবং এই বিশ্ব ফুটবল থেকে আমরা কি শিখেছি, আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা হচ্ছে আমাদের ফোকাস করা উচিত। ফাইনাল ম্যাচ, এই ম্যাচ উপলক্ষে যাতে কোনো মুখে তর্ক থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু শারীরিকভাবে বা কাউকে আঘাত করে কোনো কিছু অর্জন করা, এটা আমার কাছে মনে হয় যে সমীচীন হবে না। এবং এই দিক থেকে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে এই ধরনের বিশৃঙ্খল, এই ধরনের সহিংসতা থেকে আপনারা সবাই দূরে থাকবেন। ইদানিং আমি যে হারে আর্জেন্টিনার জার্সি পরে ছবি দিচ্ছি, কিছুদিন পরে আঙ্কার মেসি বললে আমার চেহারাটা সামনে আসবে, আমি সেটা স্টাবলিশ করার ট্রাই করতেছি। আমি ছোটবেলা থেকেই ব্রাজিল টিমকে সাপোর্ট করি। গত কয়েক আসরে আসলে এত বেশি কি বলবো, একটু আন্ডার পারফর্ম করেছে ব্রাজিল বলা চলে। কনা তো একদম অনেক অনেক সেলিব্রেট করছে, বাইরে গিয়ে কি সারা রাত ম্যাচ দেখা আমি ঘুমায় যাই আসলে। বাট আসলে খুব ভালো লাগে ওয়ার্ল্ড কাপের এই সিজনটা, না খুব ভালো লাগে, কারণ কি যারা ফুটবল সারা বছর ফলো করে না তারা হঠাৎ করে ফুটবল ফ্যান্স হয়ে যায়, আমি তাদের মধ্যে একজন। আমি অজস্রবার বলেছি যে আমি আর্জেন্টিনা, বিকজ আমার বাবা আর্জেন্টিনা ছিল, সো আমি আর্জেন্টিনা। সো ইয়েস, ভেরি সুন আমাকে জার্সিতে দেখা যায়। সত্যিকারের ফুটবলের যে আনন্দটা, সেটা সবচেয়ে বেশি কিন্তু আর্জেন্টিনায় দিচ্ছে। এই দলটায় লিওনেল মেসি আছেন, লিওনেল স্কালোনি, এই দলটা দায়িত্ব নেওয়ার পর একটা অনবদ্য খেলছে, একটা বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, আর অনেকগুলো ট্রফি আসলে এই টিমটা জিতেছে। ম্যাচে এটা শেষ। জি, দেখছিলাম খায়রুল কবির খোকনে যে কিছুটা আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করছিলেন যে বিশ্বকাপ উন্মাদন আমরা আছি এক ধরনের, এবং আমাদের এই বিশ্বকাপ উন্মাদনা তো খবর এখন আর্জেন্টিনাও পর্যন্ত, এমনকি ফিফাও তাদের অফিসিয়াল পেজ আমাদের উন্মাদনা টিএসসি বিভিন্ন জায়গায় ছবি দিয়ে করছে, কিন্তু অনেক সময় এই জায়গাটা মাত্রা ছাড়িয়ে যায়, খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে আমরা। আবেগ উচ্ছ্বাস একটু টু মাচ, মানে একটু উন্মাদনা একটু বেশি হওয়ার কারণে হচ্ছে। আজকেও আমি ফেসবুকে আসার সময় আমি মোবাইলে দেখছিলাম যে টিসিতে একটা মানে তরুণদের ছাত্রদের একটা বড় মিলন মেলা বসে, এখানে খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখতে পাচ্ছি, যেখানে কে মানে আগে গিয়ে মানে একটু অপ্রীতিকর ঘটনা প্রায় ঘটে যাচ্ছে। তো এই যে এটা বাংলাদেশের আমাদের জীবনীতের সারা বাংলাদেশে আমরা দেখছি যে এই খেলাকে কেন্দ্র করে, বিশেষ করে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলাকে কেন্দ্র করে যে আমাদের বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে যে তারা যে পক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে এবং মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, জার্সি পরে আমি খুব একটা আর্জেন্টিনার জার্সি বেশি দেখা যাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন ভাবে, যখন আমরা বাইরে বের হই তখন দেখতে পাই আর কি, যে বেশি। আর খুব ওই স্পেনের জার্সি খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু এখন ব্রাজিল নেই, ব্রাজিলের জার্সি তো মানে বেশি ফুটে উঠতো আর কি, মানে এটা না, এটা শুধু হ্যাঁ অনেকটা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই যে সারা দেশে আমার এলাকাও দেখতে পেয়ে আমি আজকে এলাকা থেকে ফিরে আসার সময় আমাদের তরুণরা যারা যুব দল, আমার ছাত্র দলের ছেলেবেলারা যারা তরুণ ছেলেরা, তারা দেখলাম যে গরু জবাই করে তারা আজকে বুড়িভোজ করবে, তারা আনন্দ উৎসব করে জন্য ব্যাপক প্রস্তুতি তারা নিচ্ছে, এবং দেশের বাইরের থেকেও তারা বাজি নিয়ে আসছে এখানে উৎসব করার জন্য। এই যে খেলায় যদি তারা বিজয়ী হয় তাহলে এটা করবে আর কি। সেই জায়গায় তরুণদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? যে তরুণদের না, এই খেলাটার জন্য মানে এটা সত্যি উপভোগ করার জন্য, আনন্দ করা, চিত্ত বিনোদন, এবং এটা তাদের যে মনের খোরাক, এটাকে তারা করবে ঠিক আছে, কিন্তু এটার সব কিছু সীমা ছাড়িয়ে গিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, একটা মৃত্যু কদিন আগে আমি দেখলাম একজন সমর্থকের হাতে তার জীবন দিতে হয়েছে, এটা খুবই দুঃখজনক। যে একজনের সমর্থন করবে তাকে আমি সম্মান করি। আমাকে আজকে বলছি যে আমি যেহেতু ব্রাজিলকে সাপোর্ট করি, আমার যারা আমাদের কাছে আমার এলাকার আমার দলের অনেকেই সেখানে
সেখানে ম্যাক্সিমাম প্রায় 60-70% করছে আর্জেন্টিনা করছে। তারপরে আমি বলছি মানে আমার সামনে এসে খুব কথা বলে না, কিন্তু ওরা খুব খুব এনজয় করে আর কি। তখন আমি ওদেরকে বলছিলাম যে হ্যাঁ, তো আজকে খেলাটা উপভোগ্য হবে, আশা করি সবাই দেখবে, আমিও খেলা দেখবো। তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা আমাদের আজকে মাননীয় স্পিকার, আমাদের যেটা জাতীয় সংসদের স্পিকার আমাদের উনি যে বললেন আর কি, যে মেসি অন্য গ্রহের মানুষ, তার সাথে কারো তুলনা হয় না, এটা ঠিক আছে। আমি বলছি মেসির খেলা আমরা উপভোগ করবো আজকে, কারণ মেসি আসলে অসাধারণ, চমৎকার খেলা। এটা তো এই যুগের তার তুলনা খুব বিরল আর কি, এটা বলতেই হবে। কিন্তু ওই যে কি যেটা আমাদের ফিফার যে ভূমিকা, যেটা বিশেষ ইজিপ্টের সাথে খেলা, যেটা আমরা রেফারিং নিয়ে যে একটু যেটা হয়েছে, যে আমাদের আমরা ভাবছিলাম আমরা যে এবার বিশ্বকাপের যারা রেফারি থাকবেন তারা ইম্পার্শিয়ালি তারা দায়িত্বটা পালন করবেন, কিন্তু সেখানে আমরা দেখলাম যে সেই ভূমিকাটা সেখানে সঠিকভাবে করে তারা কন্ট্রোভার্সি কিছু সিদ্ধান্ত হয়েছে, এটা উনি মনির সাহেব বললেন আর কি। তো এটা কিছুটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগে এবং বিভিন্ন গণমাধ্যমগুলোতে এগুলোর মধ্যে প্রকাশ পেয়েছে, এটা দেখেছি, এটা যেটা নিয়ে সমালোচনা হয়েছে। তো এটা আমরা আশা করবো যে এই ম্যাচটা সম্পূর্ণ আমি আর ডিটেল বললাম না, কিন্তু নিরপেক্ষতার সাথে ইম্পার্শিয়ালি হবে, নিরপেক্ষভাবে হবে, কারণ গোটা বিশ্ব আজকে দৃষ্টি হলো শুধু ওই টেলিভিশনের চোখ থাকবে সবার, তাই না? এখানে মানুষের যে আজকে এই যে ইয়ার যুগে, এই ভিআর যুগে এখন তো সব যদি কোনো রকম 19-20 হয় তাহলে সেখানে কিন্তু দেখার সুযোগ আছে। এটা ডিপেন্ড করে যে আমাদের যে রেফারি থাকবেন সে কিভাবে দেখবেন এটা, তার সেখানে সিনসিয়ারিটি, অনেস্টি এবং সে নিরপেক্ষ থাকবেন এবং কোনো পক্ষপাতিত্ব না। ফিফার বিষয়ে বলা হয়েছিল যে যদি বড় দলকে ফেভার না করা হয় তাহলে যদি খেলার ইয়েটা কমে যাবে, আকর্ষণটা কমে যাবে, তার ইনকামও কমে যেতে পারে। আমরা জানি সর্বশেষ যে ফাইনাল খেলার বোধহয় $50 মিলিয়ন পাবে আমাদের যে ওই আপনার বিজয়ী হবে, সে $50 মিলিয়ন পাবে, আর যে হবেন বিজয়ী হবেন বাংলাদেশি টাকায় বোধহয় 600 কোটি টাকার মতো সে পাবেন। এবং সর্বশেষ খেলা যেটা এখানে ইয়েতে হচ্ছে, নিউ ইয়র্কের নিউ জার্সিতে হচ্ছে, সেই খেলার টিকিটের বাংলাদেশি টাকা বোধহয় 14,000 না 15,000 টাকা, 15 লাখ টাকা বোধহয় উঠেছে না সর্বশেষ একটা টিকিট। সেমিফাইনালে যেটা ছিল 1,84 লাখ পর্যন্ত উঠেছিল, 84 লাখ। এই যে এটার দিক থেকে মনে হয় যে ফিফা হয়তো কিছুটা তাদের পার্সিয়ালিটি থাকতে পারে, এটা নিয়ে কিছু আমরা আশা করবো যে নিরপেক্ষতার সাথে ফিফা তো সার্বজনীন, এটা তো কোনো দেশের বা কোনো ব্যক্তির পক্ষে থাকতে পারে না, তাদের নিরপেক্ষ ভূমিকাটা পালন করুক, যেই আসুক। দুটো বিষয়, একটা হচ্ছে যে রেফারিং নিয়ে সমালোচনা আর্জেন্টিনা কমিটির দল এবং এই যে নিরপেক্ষতা, একটা হচ্ছে বিশ্বকাপে যে উন্মাদনার একটা সীমা থাকা উচিত। দুটো ব্যাপারে আমার স্পেসিফিক পয়েন্ট আছে। এই ওয়ার্ল্ড কাপে একটা জিনিস যেটা বলেছেন কখন খুব কারেক্ট, আপনার এখানে টাকার ব্যাপার হয়ে গেছে, বিজনেস একটা বিরাট, বিজনেসটা অল্প স্বল্প না। আমরা যখন ছোটবেলায় দেখেছি বা পরে, তখন এত টাকা ছিল না, বুঝতে পারছেন? আমি একটা অন্য সাইডের ছোট্ট ঘটনা বলি, ইংলিশ লিগে 65-এ বা 66-এ অ্যালান বলের ট্রান্সফার ফি হলো £1 লাখ। ধুয়ে ফেললো পেপার, আমি রেগুলার পেপার পড়তাম, ব্রিটিশ পেপার, ব্রিটিশ কাউন্সিলে, যে টাকা কি নাকি, এটা কি কাগজের টুকরা নাকি, যে £1 লাখ একটা প্লেয়ার কিনতে হবে। এখন তো £1 লাখ দিয়ে ওর একদিনের থার্ড ডিভিশনের প্লেয়ারও কেনা যায় না। সো টাকা হ্যাজ বিকাম এ বিগ ফ্যাক্টর। এখন ধরেন যদি আর্জেন্টিনা বাদ পড়ে যেত তো এই আজকে অ্যাডই পেত না, টিভিওয়ালারা অ্যাডই পেত না, এটা ফ্যাক্ট। আর সুতরাং কিছুটা বায়াস থাকতে পারে কমার্শিয়াল কারণে। ওই যে আর্জেন্টিনা কি কমিটির দল, সেটা বলবো না, আমি বলবো যে কমার্শিয়াল কারণে সেটা আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, স্পেন হোক, একটা সিম্পেথি বা সাপোর্ট থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ফিফা বাই অ্যান্ড লার্জ অর্ডার হচ্ছে, এটা অনেক আগেই, যে বড় প্লেয়ারদেরকে প্রোটেকশন করো, এটা কিন্তু একটা স্ট্যান্ডিং অর্ডার। আর বায়াস তো অবশ্যই হয়েছে। আমরা যারা ইরানের খেলা দেখেছি বেলজিয়ামের সাথে, এটা তো পরে তো আমি শুনেছি যে উনি ক্ষমাও চেয়েছেন ইনফ্যান্টিনো, যেটা ভুল হয়ে গেছে। আপনি দেখেন প্রথম গোলটা, যেটা ওই যে কি ব্রিলিয়ান্ট গোল, ওই যে ফ্রি কিক, ওটাকে অফসাইড দিয়ে দিল। তারপরে এটা ডেফিনেটলি সেটা ইজিপ্টের সাথে বেশ কন্ট্রোভার্সিয়াল, আর্জেন্টিনার খেলাটা আমি বলবো কন্ট্রোভার্সিয়াল। সো এরকম আরও 2-3টা খেলা আছে। এটা কারণ একটা হচ্ছে সাইকোলজিক্যালি, যেটা ওনারা খুব কারেক্টলি বলেছেন, বড় টিমের প্রতি সবারই একটু সিম্প্যাথি থাকে, আর কমার্শিয়াল কনসিডারেশনটা উড়াই দিলে হবে না।
এখন ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে $100 বিলিয়ন উপরে খরচা হয়। এই মানে কল্পনাই করা যায় না, এটা ইভেন 20 বছর আগে এই লেভেলের টাকা চিন্তা করা যেত না। আর উন্মাদনা যেটা বললেন এটা তো আছেই। এই ব্যাপারে আমি আপনাকে অ্যালেক্স ফার্গুসনের একটা কমেন্ট কোট করব। উনি বলছিলেন, ফুটবল ইজ নট লাইফ অ্যান্ড ডেথ, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট। এটা অ্যালেক্স ফার্গুসন, ম্যানচেস্টার ইউনাইটেড বিখ্যাত কমেন্ট এটা। সো এটা তো হবেই, তা আমাদের দেশে পাগলামি হবে আর সাপোর্টও হবে। এটা আর্জেন্টিনার সাপোর্টের মেইন কারণটা হচ্ছে মারাডোনার যখন সে এক্সপ্লোসিভ, আমি বলবো ইংরেজিতে এক্সপ্লোসিভ পারফরমেন্স, এটা সবাইকে অভিভূত করে দিচ্ছে। তারপরে মেসির ম্যাজিক, এখন যদি সামনে এটা দেখাতে না পারে দেখবেন সাপোর্টটা শিফট হয়ে যে সেই সময় দেখাচ্ছে তার দিকে চলে যাবে। এটাই নেচার, কারণ কোনোটাই আমাদের দেশ না, এবং সুতরাং এটা হবেই। আর ফুটবলের আমাদের হোল ওয়ার্ল্ডে হবে, ইট ইজ দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি, মানে ম্যানকাইন্ড, সবচেয়ে বড় ইভেন্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল। আমিও একটু অ্যাড করি সুজা ভাইয়ের সাথে, যে আপনি জিজ্ঞেস করতেছিলেন না যে আমাদের যে উন্মাদনাটা একটা মাত্রা ছাড়িয়ে যায়, আমার কাছে মনে হয় যে এটা 20 বছর পরে খুব বেশি থাকবে না। কারণ থাকবে না এই কারণে আমাদের দেশের ফ্যানটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এবং সেটা এসেছে মূলত এদেরই 90% বা তার চেয়েও বেশি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান। এটা এসেছে কোত্থেকে? 70 থেকে পেলে, তারপরে ম্যারাডোনা, তারপরে রোমারিও, রোনালদো, এখন মেসি। এই যে একটা উত্থান, এখন যেভাবে দেখছি ব্রাজিল টিমটা অলমোস্ট শেষ। ব্রাজিল আবার বিশ্বকাপ জিতবে আগামী 10 বছর 20 বছর পরে জিতবে, সম্ভাবনা খুবই কম। সেটা হতে পারে, বাস্তবতার বিচারে সেটাই। আবার আর্জেন্টিনার ক্ষেত্রেও এই যে লিওনেল মেসি, ম্যারাডোনা যাওয়ার 36 বছর পরে মেসি এসছেন, মেসি যাওয়ার কয় বছর পরে আরেকজন আসবেন সেটার কোনো ঠিক নাই। এর মাঝখানে আমাদের যে দর্শক, আমাদের ইয়াং জেনারেশন, তারা কিন্তু ক্লাব ফুটবল প্রচুর দেখেন। আমাদের সময় এই সুযোগটা ছিল না, আমরা ওই বিশ্বকাপটা দেখে ইয়ে করতাম, উন্মাদনাটা তৈরি হতো। আস্তে আস্তে কিন্তু তারা ডাইভার্ট হচ্ছে। আমার মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার যে সমর্থন ভাই যেটা বললেন, সেইটা কিছুটা কমে যাবে, এবং আমাদের এই যে ক্লাবের যারা তারকা তাদের দিকে চলে আসবে। আরেকটি প্রশ্ন রাখতে চাই মনির হোসেন খান, যে ফিফা কে আসলে দিন শেষে টাকার কাছে, ব্যবসার কাছে আত্মসমর্পণ করতে হয় কেন? আমার কাছে ইয়ে তো বলছিলেন যে এটা টাকার কাছে, ব্যবসার কাছে, সবকিছু তো টাকার উপরেই চলে। আর আমি যেটা মনে করি, ফিফা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মাফিয়া, দুনিয়ার সবচেয়ে বড় এটাকে কি বলে, রেসিস্ট যদি বলেন, রেসিস্ট। পৃথিবীর সবচেয়ে বড় বৈষম্যের জায়গাগুলো ফিফা তৈরি করে। আমি একটু উদাহরণ দিই, এইবারে বিশ্বকাপে ফিফার কিন্তু একটা আচরণবিধি আছে, সেখানে বলা হয়েছে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। বর্ণ বৈষম্যমূলক কোনো আচরণ মাঠের ভিতরে করতে পারবেন না, কোনো ব্যানার নিয়ে যেতে পারবেন না, কোনো রাজনৈতিক প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু বিদ্বেষমূলক কিছু করা যাবে না, বিদ্বেষমূলক কোনো কিছু করা যাবে না। কিন্তু আমরা দেখলাম কি, ইরানের বিপক্ষে ম্যাচের দিন ইরানকে কি পরিমাণ যে হ্যারাসমেন্ট করেছে, সেটা তো আছেই। তারপরেও কিন্তু ইরান খেলেছে, এবং সেইখানে কি করেছে, বর্ণবিদ্বেষমূলক যে আচরণের গাইডলাইনটা আছে সেখানে বলা হয়েছে কোনো ব্যানার নিয়ে যাওয়া হবে না। কিন্তু ইরান সরকারের বিরুদ্ধে যারা আছে, যে শাহের যে সমর্থক, বিপ্লব পূর্ববর্তী যে সমর্থক আছে, তারা কিন্তু ব্যানার নিয়ে গেছে। ফিফা কিন্তু একটা টু শব্দ করেনি। আরেকটা ইনসিডেন্ট আমরা ইয়ের পরে দেখেছি, সেমিফাইনালের পরে দেখেছি, আর্জেন্টিনার ম্যাচের পরে ওই যে ফকল্যান্ড নিয়ে একটা ইয়েছে, এটা বেশ বিতর্কের জন্য, এটা বেশ বিতর্কের জন্য, আর্জেন্টিনাকে সম্ভবত এর জন্য খেসারত দিতে হবে। আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে বলে এখন এই প্রশ্নটা একটু খতিয়ে দেখছে। ইরানের ব্যাপারে ওইটাও করে নাই। হ্যাঁ, এইটা একটা বিষয়। আর ফিফা যে মাফিয়া, সেটা তো কিছুদিন আগে ওই যে যখন আগের যে সভাপতি ছিলেন তাদেরকে বরখাস্ত করা হলো, মিশেল প্লাতিনিকে নিষিদ্ধ করা হলো, আনা হলো ইনফান্টিনোকে, এইটা তো ওই সময় প্রমাণ হয়ে গেছে ফিফা আসলে কোন ইয়েতে চলে। সুজা ভাই হয়তো দ্বিমত করতে পারেন বা করতে পারেন। আমি একটু টাকার জায়গায় বলতে চাই, এই ফিফা এই ওয়ার্ল্ড কাপে $11 বিলিয়ন, মানে 11 বিলিয়ন ডলার তারা চিন্তা করেছিলেন যে এটা তাদের আয় হবে, কিন্তু এরই মধ্যে $15 বিলিয়ন প্লাস তাদের আয় হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,84,500 কোটি টাকা, যারা
টু, মানে এই স্মরণকালের ইতিহাসে ফিফা সবচেয়ে অনেক বড় হয় এবং 48 দল থেকে ফিফা পরবর্তী 2030 বিশ্বকাপকে তারা চাচ্ছে যে 64 দল নিতে, অর্থাৎ ফিফা বিজনেস এখন ব্যবসাটা বাড়াতে, ব্যবসাটা তারা বড় করতেছে। এই জায়গাটা আসলে কি যে খেলার যে একটা হাইপ, একটু আগে মনির যেটা বললেন যে আসলে 20 বছর, আমি তো 20 বছর কেন, হয়তো আমার মনে হচ্ছে আর কয়েক বছর পরে এই ওয়ার্ল্ড কাপের যে উন্মাদনা সেটা অনেকটা স্থিমিত হয়ে যাবে। কারণ কি যখন ছোট পরিসরে থাকে তখন সবার দিকে নজর থাকে, কিন্তু যখন বড় হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এটা ডাইভার্ট হয়ে যায়। এখনো তো ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশ স্টিল নাও এখনো আছে, কিন্তু আপনি দেখবেন যে এর পরবর্তীতে আরো অনেক প্লেয়ার উঠে আসতেছে। আমরা আর্লিং হাল্যান্ড এবার নরওয়ে কাপে দেখলাম, এরকম অনেক প্লেয়ার কিন্তু উঠে আসছে যে প্লেয়ারগুলো পরবর্তীতে ওই দেশগুলোকে প্রতিনিধিত্ব করবে, তখন ওই দেশগুলো এক একটা করে একটা সাপোর্টিং টিম হয়ে যাবে। আর্জেন্টিনার সাপোর্ট, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল বা ল্যাটিন আমেরিকার এই খেলাগুলো একেবারে হারিয়ে যাবে বা এই ধরনের কি কিছু না, এরকম কিছু না। ব্যাপারটা এরকম হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনার যে হাইপ, এটা আর যদি আমি ফিফাই বলি যে ইন্ডিয়া পাকিস্তান যেরকমটা হয় ঠিক ফুটবলের বেলাতেও ব্রাজিল আর্জেন্টিনা থেকেই যাবে। এটা আসলে ওই বলা চলে যে আজকে তো আর্জেন্টিনা ফাইনাল খেলতেছে, হয়তো এই জায়গায় ব্রাজিল খেলতে পারতো, কারণ ফিফার যে ফিকচারটা, সেই ফিকচারটা এভাবেই করা আর কি। হ্যাঁ, ফিকচারটা করা আর্জেন্টিনাকে সব লটারিতে হয় না, লটারি হয় কিছু ইয়ে আছে। এবার যেমন ওরা তো একটা মানে স্লট ভাগ করে দেয়, ওইভাবে করে যে কোন দল সাথে কোন দল, যেমন ইউরোপের দলগুলা সবগুলোর সাথে খেলবে না। যে ফিফার দাদাগিরি বলি বা যাই বলি, আর এই যে ক্লাব ফুটবলের দৌড়াতে আর্জেন্টিনা, ব্রাজিল বা এই খেলাগুলো আসলে হারিয়ে যাবে, আপনি একমত কিনা? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে পুরো বিষয়টা তো সবার সামনেই মানে পিকচারটা ক্লিয়ার, কিন্তু এই জায়গা থেকে একটু বেরোয় আসা উচিত। কারণ এবারই অনেক আর্জেন্টিনা, আমি যদিও আর্জেন্টিনা একেবারে যে বিরোধী তা না, আমিও মনে মনে মাঝে মধ্যে চাই আর্জেন্টিনার টিকে থাকুক। ব্রাজিল বাদ হওয়ার পরে যদি আর্জেন্টিনা টিকে না থাকে তাহলে বাংলাদেশের যারা ফ্যান তার মানে আমরা খোঁচাবো কাকে, মজাটা করবো কার সাথে? বাংলাদেশে তো আমাদের দর্শকদের মধ্যে দারুণ একটা এই যে স্পিরিট খেলাধুলার প্রতি, এটা তো আসলে দরকার আছে, আমাদের ফুটবলকেও তো জাগিয়ে তুলতে হবে। কিন্তু বিষয়টা হলো যে মানে আর্জেন্টিনা টিকে থাকুক, ব্রাজিলও টিকে থাকুক, অন্যান্য নতুন দলগুলো উঠে আসুক, কিন্তু ফিফা কিংবা আন্তর্জাতিক যে সংস্থা ফুটবল চালাচ্ছে তাদের মনে হয় একটু মানে এই জায়গাগুলোতে মানে দর্শকদেরকে যেন হতাশ না করে। এবার আর্জেন্টিনার অনেক সেন্সিবল দর্শকরা বলেছে যে আমারই মনে হচ্ছে যে আসলে এইভাবে আর্জেন্টিনা না জিতলেও পারত, এমনিতেই তো তারা ভালো খেলতেছে, সুতরাং ওই সাপোর্টটুকু দিয়ে কেন কলঙ্কিত করা হচ্ছে, এটা যেন না করা হয়। আর ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয়, আমি ঠিক জানি না, সিনিয়র হয়তো ভালো বলতে পারবে, 4 বছর না করে আরেকটু কমানো যায় কিনা, 3 বছর। আমি এটা বলে দিই, এটা অনেকের ধারণা, আপনার বুঝতে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তাদের কাছে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়ার্ল্ড কাপ। ফুটবলের টাকাটা কিন্তু ইউরোপ থেকে। আপনি একটা সময় খেলা কেন দেখতেছেন বলেন তো? মেইন প্রাইম টাইম ওইটা, ইউরোপে একটা চ্যানেল খেলা দেখানোর রাইট বিলিয়ন্স অফ ডলার নিয়েছে, বাংলাদেশ নিচ্ছে আমি জানি 45,000 কোটি টাকায়, 45,000 বলছে, 45 কোটি, অনলি 45 crore। এটা টাকার পর্যায়ে পড়ে না, ওখানে এটা $450 মিলিয়ন নেওয়া যায় না। আর আপনি একটা কথা যেটা বলছিলেন ওই যে ইয়েটা, ওই ক্লাব ফুটবল আর এটা দিস ইজ ট্রু, বাট এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি বোধহয় নিউজে খেয়াল করে দেখবেন, ইউরোপিয়ান ফুটবল অলরেডি ফিফাকে চ্যালেঞ্জ করেছে। ওরা কিন্তু দের ইজ এ মুভ যে পারলে আলাদা হয়ে যাওয়ার একটা বেশ মুভ আছে। ইনফান্তিনোর দেশেই কিন্তু ইনফান্তিনোর এগেনস্টে মিছিল হয়েছে, তার পদত্যাগ দাবি করেছে। ওরা সাপোর্ট করতে চাচ্ছে নেক্সট ইলেকশনে ওই মিডল ইস্টের ওই যে কাতারের ওই ইয়েতে। তা আমি এটা শুনে ভাবলাম যারা ভোট দিতে যাবে এবার মানে হিউজ টাকার, কিন্তু উনি যে ইনকামটা করে দেখালেন তাতে তো মনে হয় নেক্সট টার্মে উনি থেকে যাওয়ার আবার সুযোগ তৈরি হলো কিনা। জি, এখানে একটু আমি বলি, এই যে ছোট করে ওয়ার্ল্ড কাপের যে এইবার দেখেন, আমি তো সুজা ভাই বা ওনারা অনেক এক্সপার্ট বলতে পারেন, এই যে ওয়ার্ল্ড কাপে আপনার যে হাইড্রেট অর্থাৎ মাঝখানে যে বিরতি, খেলার মাঝখানে যে একটা বিরতি, ফুটবল বিশেষ করে ফুটবল ম্যাচে এই বিরতিটা আসলে এটা আমি এজ এ স্পোর্টস রিপোর্টার হিসেবে এটাকে আমি আসলে কোনোভাবেই আমার কাছে মনে হয় না সাপোর্ট করি না। এখন এটা আমেরিকায় যে গরম, হ্যাঁ ওরা এই জন্য, এবং আপনি দেখেছেন আমি প্রতিদিন টেম্পারেচার দেখেছি 34, 35, 36 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু আমার এখানে আমার একটা ছোট্ট বক্তব্য, 86 ওয়ার্ল্ড কাপ মেক্সিকোতে হয়েছে না, তো এই গরমেই তো খেলছে,
তো অসুবিধাটা কথা এটা তো ভাই ফিফার বাণিজ্য একটা, এই সময় কিন্তু তার প্রচুর বিজ্ঞাপন জি, এই আলোচনায় এই ফিরছে যে বাণিজ্যের কারণেই আর্জেন্টিনাকে ফাইনালে নিতে জি, হবে। ফিরোজ খান, এই যে এই আলোচনায় ফিরছে আবার, কিন্তু কোন দল চ্যাম্পিয়ন হবে আসলে আমাদের দর্শক জরিপ কি বলছে, অর্থাৎ কিছু পাবলিক রিঅ্যাকশন শুনে আসে। এটা ইন্টারেস্টিং হবে। এটা শেষ ওয়ার্ল্ড কাপ, ইনশাল্লাহ আমরা আশাবাদী 2026 ম্যাচে স্পেনের সঙ্গে মানে আমরা উইন হব আর কি। আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক যে পারফরমেন্স আমরা দেখেছি সেটাতে মানে বলাই যায় যে আর্জেন্টিনা, যদিও স্পেন অনেক ভালো খেলেছে। 2021 সালে কিন্তু আর্জেন্টাইন কোপা আমেরিকা জিতেছে, 2022 সালে আবার বিশ্বকাপ, এখন 2026 সাল আবার ফাইনাল। এটা আমি মনে করি এটা কোনো চাপ নেওয়ার কিছু নেই, এটা তাদের দৈনন্দিন রুটিন হয়ে গেছে। ফাইনাল অবশ্যই চাপের থাকবে, কিন্তু আমার মনে হয় যে আর্জেন্টিনার ওই সক্ষমতা আছে যে স্পেনের ডিফেন্সকে ব্রেক করতে পারবে তারা। আমি একসময় ব্রাজিল সাপোর্টার ছিলাম, ব্রাজিল থেকে পর্তুগাল থেকে আস্তে আস্তে মিশর থেকে এখন ঘুরতে স্পেন আসলাম। তো আমি তো অলওয়েজ বলবো যে স্পেনই মানে ওয়ার্ল্ড কাপ পাবে, তবে ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে এটা বোঝা যাচ্ছে, কারণ দুই দলে অনেক মানে স্ট্রং দল বলতে গেলে। মেসি আজকে 3টা গোল দিবে এবং ইনশাল্লাহ গোল্ডেন বুট মেসির কাছেই আসবে। টক্সি ফ্যানদের নিয়ে এটাই বলতে যাই যে উইন ফার্স্ট টক লেটার। প্রথমে ছিল হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে পর্তুজিল, এরপর আমরা দেখলাম যে মৃত্যুজিল মানে মিশর, তাও শেষ পারলো না। এরপরে সুইজারল্যান্ড সুইমৃত্যুজিল, তারপর কি হয়েছে তাও শেষ, এরপরে আবার ইংল্যান্ড ধরছে সুইমৃত্যুজিল। এখন স্পেনের সাথে আমরা গবেষণা করে মিলাবার চেষ্টা করতেছি কি আসলে ভাষাবিদদের সাহায্য নিব আমরা, মানে কি আসলে মেলানো যায়। জি, খায়রুল কবির খোকন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে আপনারা শুরুতেও কিছুটা বলছিলেন যে এই যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা, বাইরের দেশ খেলছে, মানে আমরা আসলে ফুটবলে ভালো করতে পারছি না কেন, পারি না কেন? এটার পিছনে রাজনৈতিক কারণ অনেকটা, অস্থিতিশীল পরিস্থিতি ছিল, তাছাড়া ওইটাকে আমার নার্সিং করা প্রপারলি, যে ফুটবল আমাদের সবচেয়ে মানে জনপ্রিয় খেলা এবং এটা মানে গ্রামে গঞ্জে এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে তুলে আনার জন্য যে সৃজনশীল প্রতিভা যাদের রয়েছে সেই সকল ফুটবল থেকে যদি সেখানে টুর্নামেন্টগুলি হতো প্রপারলি হতো আর কি, মানে আপনার ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা থেকে তারপরে আমাদের ইয়েতে সেন্ট্রাল আর কি নিয়ে আসা, ওইভাবে হলো সেখান থেকে এখন মানে ওই মানে সবথেকে ওই মানে মেধাবী এবং যারা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারে সেই সকল খেলোয়াড়দেরকে বাছাই করে নিয়ে আসতে পারলে আমাদের মানে জাতীয় পর্যায়ে মানে ভালো হলে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা অতীতে এই 17 বছরে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, একটি অবৈধ অসাংবিধানিক দানবীয় সরকার, মাফিয়া সরকার থাকার কারণে তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চিন্তা করেছে, কিন্তু তারা কিন্তু ওই যে স্পোর্টসকে দলীয়করণ করে ফেলেছিল, রাজনীতিকরণ করে ফেলেছিল। তারা সেখানে যে স্পোর্টস যে একটা সার্বজনীন একটা বিষয়, যে এখানে স্পোর্টসের সাথে অনেক কিছু রিলেটেড, আমাদের স্পোর্টস হলে এখানে শিক্ষার্থীরা, যুবক, ছাত্ররা, তরুণরা তারা একটা মানে খেলাধুলার যদি ব্যস্ততা মানে স্পোর্টস থেকে সব কিছু, শুধু ফুটবল না, তাহলে হয়তো যে আমরা আজকে যে মাদক, সন্ত্রাস, চাঁদা, একটা নৈরাজ্য, যে অনৈতিক কর্মকাণ্ড সংকৃত হচ্ছে, এই যে সমাজে এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটার পিছনে কিন্তু আমরা কি সেই যে সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে যদি আমরা বেশি প্রাধান্য দিতাম তাহলে এই প্রজন্মের তরুণ সমাজ, যুব সমাজ আরো বেশি ভালো ক্রিকেটের অর্জনটার কাছে ফুটবল ম্লান হয়ে যায় না, এটা পুরোপুরি ঠিক না। ক্রিকেটের প্রতি এই বর্তমান প্রজন্মের তরুণরা, শিক্ষার্থীরা বা যুবকরা একটু বেশি ঝুঁকে পড়েছে, কারণ সেখানে কিন্তু ফুটবলের কারণে হলো যে ফুটবলটাকে সেভাবে আমরা প্রপারলি নার্সিং করছি না, এবং সেটাকে যদি আমরা করতাম, যে আজকে ধরেন যে জাতীয় স্টেডিয়াম যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখি যে লিগটা শুরু হয়, সেগুলোটার প্রতি আমাদের যে আগ্রহ কমে যাচ্ছে, সেখানে কিন্তু সেইভাবে আমরা কিন্তু সেই ক্লাবগুলিকে বা সেইগুলোকে প্রপারলি নার্সিং করা বা সেই ধরনের প্লেয়ার নিয়ে আসা, আগে যেরকম মোহাম্মদ রহমানি হলে যে উন্মোদনা হতো, যে আজকে যেরকম আর্জেন্টিনার স্পেনের খেলা যে উন্মোদনা, এরকম উন্মোদনা আমাদের দেশেও ছিল একসময়, মানে স্টেডিয়ামে আমরা টিকিট পেতাম না বা আমরা যা সুযোগ পেতাম অনেক সময়, দেখা যায় যে দর্শক ছিল মানে ওভারফ্লো হতো, আর সেখানে দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক টুর্নামেন্টও আমরা করছি না, এবং আমাদের প্রেসিডেন্ট কাপ, ফুটবল কাপ, ফুটবলের যে খেলাগুলো হতো, গোল্ড আমাদের মানে
ক্লাব যেটা বলা হয়, যেটা সোহরাওয়ার্দী ক্লাব, প্রেসিডেন্ট কাপ, এই ফুটবল খেলাগুলো কিন্তু সেগুলো আমাদের হচ্ছে না। গ্রামে গঞ্জে যদি সেভাবে মানে হতো তাহলে সেখানেও এটার প্রভাব পড়তো আন্তর্জাতিকভাবে। এবং আমরা আসলে সেটা অতীতে হয়েছে, আমাদের ইতিহাস আছে, কিন্তু সেভাবে কিন্তু আমরা সেটাকে আমাদের বর্তমান সরকার কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আমরা জানেন যে আমাদের এই যে নতুন করে স্পোর্টস যে করেছেন 12 থেকে 14 মধ্যে যে 10টি স্পোর্টসের ব্যাপারে অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, কাবাডি এগুলো সহ শুরু করে যেগুলো করেছেন আর কি, এগুলো ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এবং সেটা চ্যাম্পিয়ন খেলাতে আমি দেখতে গিয়েছিলাম, আমাদের এই একটা মানে আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম, সেটা উনিও ছিলেন চিফ গেস্ট হিসাবে। সেটাকে এই যে আমাদের বিশেষ করে এই 14-15 যে টিনেজের ইয়েদেরকে মানে শিক্ষার্থীদেরকে তাদেরকে এইভাবে এই লেভেল থেকে যে তুলে আনা হয়, তাহলে আমি মনে হয় জাতীয় পর্যায়ে আসবে, আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে। তাহলে বাংলাদেশের মানে মনে ফুটবলটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। যারা সাথে সম্পৃক্ত, যারা প্রফেশনাল, তাদেরকে নিয়ে আসতে হবে দায়িত্বে। এখন নন প্রফেশনাল যদি এটাকে ব্যক্তিরা অতীতে দেখা গেছে যে যারা ক্রিকেটের দায়িত্বে ছিলেন, যারা ফুটবলের দায়িত্বে ছিলেন, তারা সেটার সাথে সম্পৃক্ত ছিলেন না, তাদের অভিজ্ঞতা না থাকার কারণে দলীয়করণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, লুটপাট দুর্নীতি হয়েছে। সুজাউদ্দিন আহমেদ, অনেকেই বলতে চান যে ফুটবলের মানে এই যে বেশি এগুতে পারলো না, আমলাতান্ত্রিক জটিলতা বা কোন জায়গাটা ঘাটতিটা আসলে কোথায়? আমলাতান্ত্রিক ব্যাপার না, এটা দেখেন ভেরি ডিফিকাল্ট জবটা দেওয়া, কিন্তু আপনি এশিয়ার টোটাল এশিয়াই তো ফুটবলে অনেক পিছনে না, অনেক পিছনে, এটা তো বাস্তব। আই ডোন্ট নো, এটা হয়তো একটা কারণ ফিজিক্যাল ফিটনেস, ট্র্যাডিশন, অনেক রকম ফ্যাক্টর হয়তো এর মধ্যে কাজ করতেছে। আপনি ধরেন চায়না অনেক কিছু আগে আছে খেলায়, জিমনাস্টিক, সুইমিং, অনেক কিছু আছে না, ফুটবলে কিন্তু ওয়ে বিহাইন্ড, এখনো ওয়ে বিহাইন্ড। আবার কোরিয়া, জাপান আগে গেছে, কিন্তু এই কোরিয়া 54 ওয়ার্ল্ড কাপে কয় গোল খেয়েছিল জানেন তো? 9 গোল, 9 আর 7, একটা খেয়েছে একবার, খেয়েছে 1-2টা গেম হতো, একটা 9 গেছে 7টা গোল। তারপরে ধরেন এই যে কঙ্গো এবার দারুণ খেলা দিল না, আপনার মনে আছে 74 ওয়ার্ল্ড কাপে প্রথমে খেলো 9 গোল, দ্বিতীয় খেলায় 3 গোল খাওয়ার পরে ওরা আর খেলবে না, কারণ ওখান থেকে ভয় দেখাচ্ছে তুই যদি আবার 9 গোল খাস গুলি করবো। তো এখন তো কল্পনা করতে পারবে কেউ কঙ্গোরে 9 গোল, 2 গোল দিতে পারলে, 1 গোল দিতে পারলেই বহুত, জিততে পারলেই, বিকজ ফিটনেস টোটাল এটার প্রতি এফার্ট। এখন আমাদের এখানে এশিয়াতে যেমন তো মানে আমাদের ফুটবলকে এগিয়ে নিতে আসলে কি করা উচিত? না, অনেক ব্যাপার, এটা ছোট ফিজিক্যাল ফিটনেস একটা। আপনাকে এই আমি একটা ছোট উদাহরণ দিই, ইউরোপের যে ক্লাবগুলো যে উপরে ওঠে, এরা এক একজনে 100-200 ইয়াং ছেলে মেয়ে আরও বেশি ওদের ক্যাম্পে নিয়ে নেয়, আমাদের বিকেএসপির মতন ক্যাম্পে নিয়ে নেয়, ওখান থেকে হয়তো 2-3টা বের হয়ে আসে খেলায়। তো এখন আপনাকে এখানে নিতে হলে যে বিকেএসপি ওয়াজ এ ভেরি গুড আইডিয়া। এখন আপনি যদি এরকম মানে কয়েক হাজার ছেলে, তাদেরকে আপনি 8-10 বছর বয়স থেকে গ্রুমিং করতেছেন, তাতে 1 ওয়ার্ল্ড কাপে হবে না। এটার জেনেটিক্যালি ওদের ছেলে মেয়ে, ওদের ছেলে জেনেটিক্যালি হয়তো 2 জেনারেশন পরে যাবে। আপনার এই আলোচনায় একটু যুক্ত করতে চাই, আমাদের সহকর্মী আছেন টিএসসিতে, সেখানকার পরিস্থিতি জেনে আসে। ঘড়ির কাটায় আসলে আর আধা ঘন্টা সময় আছে বিশ্বকাপ ফাইনালে। টিএসসিতে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ, আপনার কাছে জেনে নিব সেখানকার উচ্ছ্বাস, উদ্দীপনা, লোক সমাগম কেমন হয়েছে। মামুন, জনসমুদ্র মনে হয়, তা তো হবে। মামুন কেমন উচ্ছ্বাস দেখছেন? আর তো আধা ঘন্টা বাকি। মামুন, প্রশ্ন করছিলাম যে টিএসসিতে তো আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? অনেক বেশি ক্রাউড তো শব্দটা আছে। জি তাইমুর, আপনি জানেন যে রাজধানী ঢাকা আসলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজধানী ঢাকা বলতে আমি বুঝিয়েছি উচ্ছ্বাস এবং উচ্ছ্বাসের যে নগরী, সেটা কথা বলছি। আপনি জানেন যে এখানে আসলে কথা বলার কিছু নেই, ছবি কথা বলবে। দেখতে পাচ্ছেন মানুষের যে উচ্ছ্বাস, ছবি দেখে নিশ্চয় আপনি বুঝতে পারছেন। তিল ধারণের ঠাঁই নেই মহসিন হল, এটি আসলে ঢাকা ইউনিভার্সিটির একটি হলের অবস্থা। টিএসসিতে ঢোকার মতো অবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তিল ধারণের ঠাঁই নেই, মহসিন হলে তিল ধারণের ঠাঁই নেই, এত মানুষের উচ্ছ্বাস। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরেও
মানুষের উচ্ছ্বাস, মানুষের আনন্দ, ফুটবল খেলাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মানুষের যে উচ্ছ্বাস সেটা আমরা দেখেছি। আপনারা জানেন যে প্রায় 1 মাস ধরে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা নিয়ে মানুষ খেলা দেখছে, সেটির কিন্তু একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। মহসিন হলে আপনি দেখতে পাচ্ছেন যে তিল ধারণের ঠাঁই নাই এখানে। মানুষ প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে এখানে মানুষ এসে হাজির হয়েছে। মেসি মেসি স্লোগানে তারা এখানে কাঁপিয়ে দিচ্ছে। এবং আপনি জানেন, আমি এখানে দেখেছি কিছু ব্রাজিল ফ্যানও আছে, অন্যান্য দর্শকও আছে, কিন্তু মেসির ফ্যান এখানে 1000 থেকে লাখ ছাড়িয়ে গেছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন। আপনি জানেন খেলা এখন শুধুমাত্র একটি খেলা নয়, এটা একটা বড় উৎসবে পরিণত হয়েছে বাংলাদেশে। 1000 মাইল দূরে আমেরিকাতে খেলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে যেখানে খেলা হচ্ছে, সেসব আনন্দ কিন্তু বাংলাদেশে এসে পড়েছে। বিশ্বকাপের যে জ্বর, সেই জ্বরে কিন্তু বিশ্ব কিন্তু কাঁপছে, কিন্তু বাংলাদেশেও কিন্তু সেই আনন্দের ঢেউ এসে উছলে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়, আমার পেছনে একটু ক্যামেরাম্যানকে দেখাতে চাই, আমার পেছনে লাখো মানুষের যে সমাগম, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাখো মানুষের যে সমাগম, সেটি কিন্তু আসলে আরও যত সময় বাড়ছে মানুষের কিন্তু উচ্ছ্বাস আনন্দ বাড়ছে। আমরা একটু জানতে চাই, আজকে কি মেসি জিতবে? আজকে মেসি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পরপর এবার 2বার কাপ হবে, ইনশাল্লাহ আগামীবার আবারও হবে ইনশাল্লাহ। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আজকে কি মনে হয়, আজকে কি আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারবে? হ্যাঁ, এবার আমরা দ্বিতীয়বারের মতোই বিশ্বকাপ নিব ইনশাল্লাহ। নিশ্চয় দর্শকের যে আনন্দ উচ্ছ্বাস সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আসলে আপনার মাধ্যমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখছিলাম। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, এই যে বলছিলাম আমাদের যে ফুটবল পাগল আমরা, সেই জায়গায় বাংলাদেশ ফুটবলের জন্য একটু এগিয়ে যেতে পারি, কি করা উচিত সেই জায়গাটা আপনি ছিলেন। বলছি যে ওইটা এখন আমরা শুধু খেলা দেখি, খেলি তো না, খেলি আমরা তো দেখি, খেলি কয়জনে বলেন? আপনি যদি অস্ট্রেলিয়া যান না, আমার বয়স 79-তে পা দিচ্ছি, আপনি দেখবেন আমার বয়সের লোকরাও সানডে ক্রিকেট খেলছে, টেনিস বল দেখে খেলতেছে সবাই। আর ইয়াং বয়স তো প্রশ্নই ওঠে না, কোনো না কোনো আউটডোর গেম খেলছেই। তো আপনার কোয়ান্টিটি উইল ব্রিং কোয়ালিটি, এটা ন্যাচারাল। আপনি কয়জন লোক ফুটবল খেলে এখন মাঠে বলেন? আমার আপনি খেলে কেউ? তো এটার থেকে কোথেকে বেরোবে? তাহলে আপনাকে শুধু গভর্নমেন্টের দোষের ব্যাপার নেই, পাবলিকের সময় নেই, তার অর্থনীতি আরেকটা ফ্যাক্টর, মাঠই তো নেই। আমরা যখন ছোট, আমি আজিমপুরে থাকতাম, প্রত্যেকটা জায়গায় মাঠ ছিল, হেভি ফুটবল খেলা হতো, মারামারিও হইতো, সবই হতো। এখন তো মাঠই নেই, আর এটার উপরে কারো কোনো কন্ট্রোলও নাই। এখানে আমি গভর্নমেন্টের দোষ। সরি টু ইন্টারভিউ, আপনি ইতিমধ্যে শুনেছেন যে বর্তমান এই সরকার, গণতান্ত্রিক সরকার, প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ দেওয়ার জন্য বাধ্যতামূলকভাবে করা হচ্ছে। একটি মাঠে তো হবে না, না, প্রতিটি ইউনিয়নে একটি করে। আমরা যখন ছোট ছিলাম প্রতি মহল্লায় মাঠ ছিল, ঢাকায় প্রতি মহল্লায় একটা না বেশি। এখন সব হাউজিং সোসাইটি করে, তো এটা তো থাম্বুলিয়া সব গায়েব, মাঠ গায়েব। আরেকটা গায়েব হলো পুকুর, খুব ক্ষতিকর, পানির নাই। তো এটা এখন করতে হলে আপনার অনেক দূর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আসলে মিনিমাম ধরেন 30-40 ইয়ার্স। ফুটবলে আপনি যদি আশা করেন যে প্রোগ্রাম করলাম আর 12 বছর পরে ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা পাগলের প্রলাপ। সুদূর প্রসারী 2010-এ আপনাদের অনুষ্ঠানে আসছিলাম ওয়ার্ল্ড কাপে, তখন ছিল আমার সাথে, ওই আরে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিফেন্ডার আবাহনী, নান্নুর সাথে কে ছিল বলেন? মঞ্জু ছিল। কিছুদিন আগে সালাউদ্দিন কমেন্ট করছিল আমরা 22-এ ওয়ার্ল্ড কাপ খেলবো, মঞ্জু ছিল আমার সাথে। মঞ্জু এটা পাগলের প্রলাপ, আসলে একদম কারেক্ট কথা। আপনাকে এশিয়ার সৌদি আরবে তো বহুত টাকা খরচা করতেছে, যা কোয়ালিফাই করতে পারছে, তারপরে আর তো কিছু করতে পারে নাই। চায়না তো কোয়ালিফাই করতে পারেন। আমি রিচ কান্ট্রিগুলো, ভারত নাই, কারণ এটার মানে এভরিবডি তো কম্পিট করতেছে এটার জন্য। কাজে এখানে আসতে হলে এফার্টটা বিগ ওয়েতে লাগবে, বিগ ওয়েতে। জি, কিছু যুক্ত করতে চাচ্ছেন ছোট? না, পরে ক্রীড়া সাংবাদিকতাই তো করেন মনির হোসেন খান। এই যে বাংলাদেশ এগোতে পারছে না কেন, এবং মামুন, আমাদের সহকর্মী মামুন দেখাচ্ছিল যে এখনো খেলার বেশ সময়টা বাকি, কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা, সে জায়গায় আমরা কেন দিন শেষে নিজেরা ভালো ফুটবল খেলতে পারি না? সুজা ভাই একটা কথা বলেছেন, একটা সময় বাংলাদেশে মাঠ ছিল, সেখানে খেলা হতো, মারামারি হতো। এখন মাঠ নাই, খেলাটাও নাই, কিন্তু মারামারিটা আছে। ওই জায়গায় আমরা ঠিক আছি, এবং আমরা পক্ষ বিপক্ষে মারামারি করি, 2-4 জন মারা যায় আমরা শুনি। এবং
যেই ইয়েটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মানে এই যদি আমরা বলি যে 48টা দেশ খেলছে 49টা দেশ, বাংলাদেশ হচ্ছে 49তম দেশ যাদের মানে ফুটবলের যে উন্মাদনা ক্রেজটা সবচেয়ে বেশি। এইটাকে আমরা ক্যাশ করতে পারছি না। খোকন ভাই এবং সুজা ভাই আগেও বলেছেন যে ক্যাশ করতে পারছি না, আমাদের আসলে ওই ধরনের পরিকল্পনা আসলে নেওয়া হয় নাই, কখনোই নেওয়া হয় নাই। এইটা সুজা ভাই বললেন যে 2 জেনারেশন 3 জেনারেশনের একটা বিষয় আছে, জেনেটিক্যালি চেঞ্জ হতে হবে। সেই জেনেটিক্যালি চেঞ্জ যে হবে, আমাদের মাঠ নাই, সেটা তো একদিনে নষ্ট হয়ে যায় নাই। খোকন ভাই বলছেন যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ নেবেন আজকেও, এই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে সেটা আবার হয়তো ফিরে আসবে, কিন্তু আমরা যখন ছিল সেটাকে তো তখন নষ্ট করে ফেলছি, বন্ধ করে দিছি। বাংলাদেশের ফুটবল একটা সময় খুবই জনপ্রিয় ছিল, শেরেবাংলা কাপ হতো জেলায় জেলায়, বড় বড় তারকারা একটা উচ্ছ্বাসের মতো, হ্যাঁ প্রেসিডেন্ট কাপ ছিল একটা মানে একটা উৎসবের মতো ছিল। সেই জায়গায় কিন্তু আমরা সরে আসছি। এখন আমাদের হয় কি লিগটা হয়, একটা লিগ হয়, সেটা ঢাকা কেন্দ্রিক হয় না, হয় না, প্রিমিয়ার লিগ হচ্ছে ঢাকা কেন্দ্রিক হয়, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় এই লিগটা মানে হোম এন্ড অ্যাওয়ে করা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওইভাবে আসলে নার্সিং করা হয় না। হ্যাঁ, যেই কারণে আমাদের উঠেও আসে না। আমাদের আরেকটা জিনিস দেখি যে মেয়েদের ফুটবলটা ইম্পর্টেন্ট, কারণ ফুটবল আমি খুব রেগুলার দেখা এবং এটা বলতে খুব ডিপলি ইনভলভ ব্যক্তি আমি। ঢাকার যেটা সবচেয়ে জিনিস হলো মেট্রোপলিটন লিগ, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিনীতভাবে তুর্য মানে সালাউদ্দিন তুর্য বলে ডাকি হয়, এটা করো না, কারণ খেলাটা অর্থ এখানে, টাকা লোক এখানে। আগে আবানি, মোহামেডান, ব্রাদার্স, ইভেন ওয়ান্ডার্সের একটা বিরাট সাপোর্ট গ্রুপ ছিল। এটা করে এখন যে ন্যাশনাল কান্ট্রি ওয়াইড লিগ করছে না, ওয়েদার ইউ লাইক ইট অর নট, ফেনী ভার্সাস চিটাগাং খেলা দেখতে কেউ যাবে না, যাবে না। আবানি মোহামেডান যখন খেলে তখন একটা আলাদা জিনিস। তো মেট্রোপলিটন লিগটা বন্ধ করাটা আমি মনে করি যে ওয়াজ এ বিগ মিস্টেক ফুটবলের জন্য। আমি একটু সোজা ভাষাতে একটু আপনার কাছে আসছে একটু পরে মিজানুর রহমান সবুজ, এই যে সুদূর প্রসারে মানে একটা পরিকল্পনা দরকার বাংলাদেশের ফুটবলকে এই জায়গায়। আমি এই জায়গায় একটু আশাবাদের কথাই বলতে চাই। দেখেন, বাংলাদেশের মানুষের যে ফুটবল কিংবা ক্রিকেটের প্রতি, খেলার প্রতি যে ভালোবাসা, এইটা আসলে অসাধারণ। পুরো দেশকে এক সুতোয় বাঁধে অনেক সময়। আমাদের অনেক নানা মতপার্থক্য হয়, কিন্তু খেলার প্রশ্নে কিন্তু আমরা পুরো জাতি এক হয়ে যাই। ক্রিকেট পাগল মানুষ আমরা, ফুটবল পাগল মানুষ। ভাইয়া যেটা বললেন, আবানি মোহামেডানের খেলার কথা বললেন, এখন আমাদেরকে এই জায়গাতে ভাইয়া কিছুটা টাচ করেছেন যে বর্তমান গভর্নমেন্ট এসে কিন্তু কিছু জায়গায় হাত দেওয়া শুরু করেছেন। এই হামজার মতো প্লেয়াররা, জামাল ভুঁইয়ার মতো প্লেয়াররা, তারা কিন্তু দেশে এসে আবার বাংলাদেশের ফুটবলকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমাদেরকে আগে সাউথ এশিয়া একটা অবস্থান করতে হবে। বর্তমান গভর্নমেন্ট দেখছি যে ফুটবলের প্রতি যে প্রাইম মিনিস্টার্স ফুটবল কাপ শুরু করছেন, নতুন করে শুরু করছেন। তো এগুলো একটা ইনিশিয়েটিভ, এবং এইভাবেই আস্তে আস্তে একবারে তো আর আমরা একেবারে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তাও করব না, কিন্তু আশাবাদের জায়গাটা এইটাই যে আমরা যেহেতু খেলা পাগল আমরা জাতি, এখন প্রপার গাইডলাইন যদি থাকে এবং ইনিশিয়েটিভ থাকে সেটার বাস্তবায়ন আমাদের কিন্তু নিশ্চয়ই আমাদের কিন্তু এরকম জিনিস অনেকবারই হয়, প্রচুর আমরা দেখেছি যে এরকম টুর্নামেন্ট মানে তৃণমূল পর্যায় থেকে তুলে আনার টুর্নামেন্ট হয়, কিন্তু কোনোবারই যে এটা হয়নি তা না, সবসময়ই হয়েছে, এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু যেটা হয় যে আমরা তৃণমূল থেকে প্লেয়ার তুলে আনলাম, তুলে এনে তাদেরকে তো একটা টুর্নামেন্ট করলাম, 5 জন আসলো, 2 দিন পরে শেষ, টুর্নামেন্ট শেষ, সে বাড়িতে চলে গেল। আমাদের এই জিনিসটা হচ্ছে, কিন্তু তাদেরকে যে আমরা যে খেলাবো, খেলার মধ্যে নিয়মিত রাখবো, ওই যে সুজা ভাই যেটা বলছেন পায়োনিয়ার লিগ হচ্ছে, সেইটা আমি যে লিগে খেলাবো তার যে অর্থনৈতিক বিষয়টা কনফার্ম হবে, সেই জায়গাটা মানিক মাহমুদ আপনি একটু বলেন। আমি একটু বলি, আসলে আমার সৌভাগ্য হয়েছিল, আমি রিসেন্ট আমেরিকায় গিয়েছিলাম বিশ্বকাপ কভার করতে, শুরুর বেশ কয়েকটা ম্যাচও কভার, হ্যাঁ সেখানে আমি একটা দেখেছি। আসলে এই যে মাঠের কথাটা প্রথমে বলা হচ্ছিল, আমার খুব অবাক লেগেছে যে ওখানে অজস্র মাঠ, একদম মোড়ে মোড়ে বলা চলে মাঠ, কিন্তু কোনো খেলার মতো কেউ নেই। তো আমি ভাবতেছিলাম যে আসলে আমার দেশের যদি এই সুযোগটুকু কিছুটা থাকতো, এই যে আমার দেশে যে ছেলেবেলেগুলো খেলে, এই যে আমাদের দেখবেন রোডের মধ্যে তারা খেলতে চান ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, ঠিক আছে, মাঠ নেই বলে তারা খেলতে পারতেছে না। অর্থাৎ এই যে ক্রেজটা মাঠ না থাকার কারণে, সব যে এই কারণে ঘাটতির কারণে প্লেয়ার উঠে আসতেছে না এবং কারো নজরে পড়তেছে না, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময় আমি আমেরিকাতেই যখন আমার সাথে বাংলাদেশ দলের ক্যাপ্টেন জামাল ভাইয়ের সাথে কথা হলো, সে একটা কথা বলেছেন, উনি একটা কথা বলেছেন যে কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে উনি বলেছেন যে আমাদের দেশের ক্লাবগুলো, প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো যারা খেলে থাকেন, তারা ম্যাক্সিমাম সময়
বিদেশি প্লেয়ারগুলো এনে তারা যে চ্যাম্পিয়ন হতে হবে, লিগ চ্যাম্পিয়ন হতে হবে, এই একটা রেসের মধ্যে তারা থাকেন, নিজেদের যে খেলোয়াড় তৈরি করা এটা হয়ে উনি এবং এটাও বলছেন যে একটু সুজাবে যেটা বলছিলেন যে যদি ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে খেলা তাহলে তো ফুটবল আসলে ছড়াবে না, ফুটবলকে তো পুরো দেশের মতো ছড়াই দিতে হবে, যেখান থেকে প্লেয়ারগুলো উঠে আসবে এবং প্রতিযোগিতা বাড়বে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন নিজের বারবার বলতেছেন। ওইখানে আরেকটা কথা উনি আর বলছেন যে কেপ ভার্দের মতো দল যে এবার ওয়ার্ল্ড কাপে অনেক বড় চমক দেখিয়েছে, এই দলটা আর্জেন্টিনায় খেলেছে আমরা বলতেছি, কিন্তু এই দলটার ম্যাক্সিমাম প্লেয়ার স্প্যানিশ মানে ইউরোপিয়ান লিগে খেলে থাকে। তার মানে কি আমার দেশের প্লেয়াররা যখন ওইসব জায়গায় খেলবে, খেলার সুযোগ পাবে, তখন তাদের এক্সপিরিয়েন্স হতে পারবে। কোনো দিকে কিন্তু হচ্ছে না। হয়তো একটা জিনিস টমাস ডুলি বলেছেন, বাংলাদেশের কোচ, যে 12 বছরের মধ্যে আমরা বিশ্বকাপ খেলতে পারি, হয়তো উনি আশা করতেছেন, কিন্তু এটার পরে কিন্তু ডিফেন্ড করেছেন বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উনি বলেছেন গতকালকে, আমি একটা প্রোগ্রামে বলছেন যে না, এটা পসিবল না। হয়তো এখন খোকন ভাই ওনারা বলছেন যে ওনারা গভর্নমেন্ট শুরু করেছেন যে নতুন করে বা নতুন মাধ্যমে, বাট এখানে একটা সবচেয়ে বড় যে বিষয়টা যে একটা পার্টিকুলার জায়গা থেকে আপনাকে স্টার্টটা করতে হবে, কিন্তু এত বছর হয়ে আসছে যে একটু আগে সুজা ভাই যেটা বলছিলেন যে সালাউদ্দিন উনি 2022 ড্রিম দেখেছিলেন, কিন্তু কি দেখে ড্রিম করেছিলেন? স্টার্টটা করেছিলেন একই, এখন মধ্যে কিন্তু ওই জায়গাটা আমরা খুঁজে পাইনি, বলে দেওয়া শুরু তো করতে হবে এক জায়গা থেকে। অব্যাহত রাখা। জি, অনুষ্ঠানে একেবারেই শেষে 5 জনের কাছ থেকে একটু প্রেডিকশন জানবো। খায়রুল কবির খোকন, আপনাদের শুরু করতে চাই। কে জিতবে, কত গোলে জিতবে, গোল্ডেন বল, গোল্ডেন বুট কে পাবে? এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। তারপরে প্রেডিকশন আমার গোল্ডেন বুট এবং গোল্ডেন বল আমাদের এখানে দুইজনই রেসে রয়েছেন, একজন হলো এমবাপে, আরেকজন হলো মেসি, দুইজনই রয়েছেন। একজনের 10 গোল, আরেকজন 8 গোল। সেখানে আমার মনে হয় যে এখানে যারা মানে বিচারক আছেন যারা, তারা হয়তো সেখানে মানে চুলছাড়া বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তটা হয়তো নেবেন। সব কিছু মিলিয়ে হয়তো মানে আমরা চাবো যে সেখানে যে ইম্পার্শিয়ালি ডিসিশনটা যেন আসে, আসলে যেন আমরা যেন আহত না হয়ে। কোন দল জিতবে, কয় গোল হবে? না, কয় গোল খাবো এটা তো খুবই বলা মুশকিল, কিন্তু আমার মনে হয় যে খেলা ড্র হইতে পারে, এক গোলে ড্র হওয়ার পরে আবার টাইব্রেকারও যেতে পারে। এটা আমার কাছে মনে হয়, যেহেতু 19-20 না 20-20 আমি মনে করি আর এটা নিরাপদ উত্তর, সেটা মনে হচ্ছে। বেস্ট প্লেয়ার তো বোধহয় গোল্ডেন বুটটা না, না গোল্ডেন বল, ওটা তো মেসি পেয়ে গেছে ধরতে হবে আমাকে, ওখানে কোনো ডাউট কন্টেন্ডার নেই। আর আই থিংক গোল্ডেন বুটটা এমবাপ্পে পাবে, এবং ওটাকে ক্রস করতে 3টা গোল ইজ ভেরি, 2টা গোল স্পেনের সাথে তো অন্তত খুবই, না যে কোনো টিমের সাথে প্রায় 3টা গোল অসম্ভব ব্যাপার। খেলার ফলাফল কি হবে? খেলার ফলাফল আই উড থিঙ্ক স্পেন, আমি একটু এজ ধরবো, স্লাইট এজ, বাট স্লাইট, খুব একটা বিরাট এজ না, because whether you like it or not, he is really playing like a magician. আমি অবাক, কিন্তু বয়স তার এখন অ্যাকচুয়ালি 40 চলতেছে, উনি 39 কমপ্লিট করে 40-এর পার চলছে। এটা একটা আনবিলিভেবল এই বয়সে, আর এখন কিছু বেশি দৌড়ায় না। খেয়াল করছেন আপনি এই কথাটা পুরো টুর্নামেন্টে বলা হলো, উনি শুধু হাঁটে, উনি বেশি দৌড়ায় না, কারণ he knows that what he does, he goes on is that মানে পিন পয়েন্ট, ওই আমি যেটা বললাম আমেরিকান ক্রুজ মিসাইলের মতো একেবারে পিন পয়েন্ট জিপিএস নিয়ে চলে যায় আর কি বলটা, ওইটা এগেনস্টে। তবু তারপরেও একা প্লেয়ার এরকম বোধহয় ডিফিকাল্ট হবে আর্জেন্টিনাতে। মনির হোসেন খান, কয় গোলে সময় আছে? একটা না ছোট করে, অন্য কোনো বিষয় না, একেবারে এটাই আমি বলতে চাচ্ছি প্রেডিকশনটা, যে অন্য দলগুলো আসলে খেলেছে হচ্ছে আর্জেন্টিনাকে আটকানোর জন্য, স্পেন এটা করবে না, স্পেন নিজেদেরটা খেলবে, অ্যাটাকিং খেলবে, তাদের যে অ্যাটাকিং না তাদের খেলাটা খেলবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্পেনের সম্ভাবনা বেশি, তবে আমার ধারণা যে এটা টাই ব্রেকারে যাবে, টাই ব্রেকারে যা হয় হবে। আর গোল্ডেন বুট সোজাভাই যেটা বললো, যে গোল্ডেন যেটা গোল্ডেন বুট এমবাপে এবং গোল্ডেন বল মেসিতে অলরেডি পেয়ে গেছে, এটা আর কোনো ডাউট ঘোষণা হয়নি, হবে গোল্ডেন বল মেসি পাচ্ছেন, এমবাপে গোল্ডেন বুট পাবে। আর আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাই, 2-1 গোলে আর্জেন্টিনা জিতবে। যদি ওনারা 2-1 গোলে আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা কাপ দিবে, এবং আমাদেরকে যদি একটু গরু টরু জবাই টবাই করে দিয়ে খাওয়ায়, এরই মধ্যে কিন্তু অনেক জায়গায় গরু জবাই, এরই মধ্যে দোয়া করে দিলাম আর কি, এরই মধ্যে অনেক জায়গায় গরু জবাই ঘোষণা আসছে, কিন্তু সারেন্ডার করার ঠিক আছে। জি না, ব্রাজিলের সমর্থকদের জন্য আগে থেকে 2-1 গোলে তো জিতিয়ে দিল না, আমি 2-1 না, আমি চাই মেসি যেটা শুরু করেছিল মেসি তো সেভাবে যাবে, মেসি এই ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করবে এবং মেসির হাতে গোল্ডেন বুটটা
বুটটা উঠবে, কারণ এত বেশি চাইলে তো আর গোল্ডেন বুট, কারণ মেসির শিরোপা হাতে নিয়েছে, গোল্ডেন বুটটা এখন তার পাওয়া হয় না, মানে ব্যাট বল সব তাদেরই লাগবে। অবশ্যই সব পেতে হবে, যে পাবে সবাই পাবে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর 3-1 গোলে হারবে স্পেন এবং আর্জেন্টিনা 3-1 গোলে জিতবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন আর কি, যে 3-1 গোলে দিবা স্বপ্ন দেখে এটাই সমস্যা না, দিবা স্বপ্ন জেতার এটা কি পেনাল্টি কটা পাবে? পেনাল্টি পেনাল্টি তো লাগবে, আর্জেন্টিনা জিততে হলে পেনাল্টি লাগবে। ম্যাচের মধ্যে রেজাল্ট আমি দুই সমর্থকদের জন্যই এটা নিয়ে আসছি, এটা ওই যে ব্রাজিল কিন্তু যারা এখন শেষমেশ কার লাগবে? এটা তো মানে কান্নাকাটি তো তার জন্য তো লাগবে, জয়েরও কান্না আছে, আমি বলি গতকালকে ক্রীড়া প্রতিমন্ত্রী উনিও বলেছেন যারা ব্রাজিল সাপোর্ট করে থাকে তারা আসলে এখন না পারতে মনে কষ্ট নিয়ে হলো স্পেনকে সমর্থন করবে, ঠিক আছে, তাদের কান্নাকাটি না, আমরা আর্জেন্টিনা সমর্থন করতে চাই, কিন্তু আপনারা তো আমাদের নিতে চান না। আপনারা তো কোথায়, আর্জেন্টিনা তো জ্বলবে, গায়ে জ্বলে। আজকের এই আলোচনা এখানে শেষ হচ্ছে, পার্লামেন্ট আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এবং অবশ্যই চোখ রাখুন নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে। যেই জিতুক, মেসি কিংবা ইয়ামাল, যার হাতেই কাপ উঠুক না কেন, আপনি নিজে সাক্ষী হন সেই ঐতিহাসিক ক্ষণে। বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ, ধন্যবাদ।